নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজকে আমরা উপস্থিত হয়ে গেছি দক্ষিণ দমদম অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডে। আপনারা প্রত্যেকেই জানেন যে দক্ষিণ দমদমের রাস্তা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। দক্ষিণ দমদম পৌরসভা কীরকমভাবে কাজ করছে সেই নিয়েও অনেকে অনেক কথা বলছে। তো দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন পৌরপিতা ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এবং আমরা মিলেছি ক্লাবের সম্পাদক শ্রীযুক্ত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তার সাথে আজকে আমরা মুখোমুখি এবং তার কাছ থেকে আমরা জেনে নেব যে দক্ষিণ দমদম পৌরসভাকে নিয়ে, পৌরসভার কাজ নিয়ে এত যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে, সেটা কেন উঠেছে এবং তিনি কি বলতে চাইছেন, যে কিভাবে নির্বাচনের আগে এসআইআর কীরকমভাবে দুর্বিপাকে ফেলেছে বাংলার মানুষকে, সব কিছু আসুন দেবাশিস তার কাছ থেকে জেনে নিই। সবেমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে গেল, এখন শুধু ফাইনাল লিস্ট ঘোষণার দেরি। তো যেভাবে পশ্চিমবঙ্গের লোক বিপর্যস্ত হলো এই এসআইআর নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছোটাছুটি, তাতে প্রথম কথাই হচ্ছে যে কলকাতার সবার ইনস্টিটিউট যেটা বলছে যে 1.5 কোটি লোক, তারা যদি গড় হিসাবে প্রত্যেকে 100 টাকা করেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাতায়াত, ডকুমেন্ট এইসবের জন্য যদি খরচা করে থাকে, তাহলে মোটামুটি 2000 কোটি টাকা কিন্তু এই এসআইআর নামক এই সমস্যার, এই পাকে চক্রে কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে বেরিয়ে গেছে। যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে কোনো রকম সাহায্য করতে পারছে না, চাইছে না এবং বঞ্চিত করছে। সেক্ষেত্রে এই যে অর্থনীতির, পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে যে 2000 কোটি টাকা এসআইআর বাবদ বেরিয়ে গেল, এই যে এক কথায় এটাকে লুটটি বলা চলে, সেক্ষেত্রে কি বলবেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে কীরকম এফেক্ট পড়বে? ধরুন, আমি তো ইকোনমিক্সের ছাত্রও না, অর্থনীতিবিদও না। এই বড় বড় কোশ্চেনের উত্তর আমার মতন একটা সামান্য পড়াশোনার লোক দিতে পারবে না। আর যতটুকু বুদ্ধি মনে হয় যে বিশেষ করে এই যে এতগুলো লোকের হ্যারাসমেন্ট, এটা তো এক ধরনের স্ক্যাম নিশ্চয়ই। কেউ না কেউ এটা ইচ্ছাকৃতভাবে করেছে। এবার কারা করেছে, কি করেছে, তার জন্য আইন, আদালত, তদন্ত, উচ্চ নেতৃত্ব আছে, তারা জবাব দিতে পারবে। আমি এটার বিষয়ে সামান্য একটা সমর্থক দলের, আমি কি এই বিষয়ে বলতে পারবো? বলতে পারবো না। ঠিক 8বার চিঠি দেওয়ার পরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রত্যুত্তর নির্বাচন কমিশন দেয়নি, এবং সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী আবার 30 বছর পর এজলাসে দাঁড়িয়েছেন, এবং এজলাসে দাঁড়িয়ে 30 বছর পরও আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবারও জিতে এসেছেন বাংলার মানুষের জন্য। না, মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় নিপীড়িত মানুষের কাছে, বঞ্চিত মানুষের কাছে একটা মাসিহা। এটা ভারতবর্ষের প্রত্যেকটা নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের কর্মীরা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে। আর শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীরও অনেক দেশ যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে জানতে চায়, বুঝতে চায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব, অন্য কোনো নেত্রীর পক্ষে বা নেতার পক্ষে এটা সম্ভব না। তাই তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়েই আমরা এই রাজনৈতিক দলের সাথে 98 সাল থেকে, বা বলতে পারেন তৃণমূলের আগের থেকেই, যুব কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যুক্ত থেকেছি। দমদমের যে প্রশ্নটা বারবার বিভিন্নভাবে উঠে আসছে, সেটা হচ্ছে দমদমের রাস্তা বেহাল অবস্থা, এবং আমরা প্রত্যেকেই জানি যে রাস্তাশ্রী পথশ্রীর যে প্রকল্প আছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, এখনো কিছু কিছু রাস্তা স্যাংশন হয়ে আছে, কাজ হচ্ছে, কাজ হবে, কতগুলো স্যাংশন হয়ে আছে। কিন্তু রাস্তা হয়ে যাওয়ার পরে যেভাবে ইলেকট্রিক সাপ্লাই, সিইএসসি রাস্তা খুঁড়ে আবার কেবল বসায়, তারা রাস্তা
ঠিক করে দিচ্ছে না, ঠিক মতন করে দিচ্ছে না। অনেক সময় জলের সমস্যার জন্য রাস্তা খুঁড়তে হচ্ছে, ড্রেনেজ সমস্যার জন্য রাস্তা খুঁড়তে হচ্ছে। সেক্ষেত্রে যে রাস্তা প্রথম তৈরি হয়েছিল, তারপরে রাস্তা স্বাভাবিকভাবেই একটা বেহাল অবস্থা হয়ে যায় যদি বারবার খোঁড়াখুড়ি করা হয়। কিন্তু সেখানেও কিন্তু বারংবার আহ, মাননীয় মাননীয় মন্ত্রী, বিধায়ক এবং মাননীয় কাউন্সিলরদের উপরে বারংবার দোষ আরোপ করা হচ্ছে। কি বলবেন? না দেখুন, আমি তো এই বেশ কয়েকটা কাজে বিরক্ত হয়ে এবং দলের নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও যখন আমি পারিনি, তখনই কিন্তু আমি কাউন্সিলর পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছি। এবং এই দলে কাউন্সিলর হওয়ার জন্য, সে যে শাসক দলই হোক, শাসক দলে কাউন্সিলর হওয়ার জন্য লোক দাপাদাপি করে। কেউ চাকরি ছেড়ে চলে আসে, কেউ বিজনেস ছেড়ে চলে আসে, বিভিন্ন রকমভাবে কাউন্সিলর হতে চায়। কারোর হয়তো 1 লাখ টাকা মায়না, বলে যে না আমি 1 লাখ টাকা নেব না, আমি কাউন্সিলরের 12,000 টাকা মায়নায় চাকরি করব, আমি 1 লাখ টাকা মায়নার চাকরি করব না, আমি পরিষেবা দেব। সেই দাপাদাপির বাজারেও আমি যখন দেখলাম যে আমি এই দমদম বিধানসভা বিশেষ করে বারবার বঞ্চিত হচ্ছে, রাস্তা, ড্রেন, আলো, জল এবং দক্ষিণ দমদম পৌরসভা যেভাবে ধুঁকছে, কন্ট্রাক্টরদের পেমেন্ট দেওয়া থেকে শুরু করে লেবারদের ঠিক মতন বোনাস, ডেঙ্গু, স্বাস্থ্যকর্মী তাদের ঠিক মতন পয়সা কড়ি না পাওয়া, এই সুডার নামে কখনো দোষ দেওয়া, কখনো অমুকের নামে দোষ দেওয়া, এইটা বিগত দিনে পাঁচুড়ায় ডক্টর পাঁচুড়ায় চেয়ারম্যান থাকাকালীন একবারও হয়নি। তো এইখানে এই জায়গায় আমি দেখেছি যে যে যাই বলুক, জিতলে পুরস্কার, হারলে তিরস্কার, এই বিষয়টা এর মধ্যে সেটা সত্যি নয়। কারণ আমি দেখেছি যে দমদম বিধানসভা ব্রাত্য বসু এই প্রতিকূলতার মধ্যেও 9,000 ভোটে সৌগত রায়কে জিতিয়েছে। ব্রাত্য বসুর নেতৃত্বে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্রাত্য বসু জিতিয়েছে, নেতৃত্ব ব্রাত্য বসু। তারপর কি হয়েছে? ব্রাত্য বসুকেই যাতে ক্ষয়িষ্ণু করা যায়, যারা 72 ভোটে জিতেছে বিধানসভায়, বা যারা 12,000 ভোটে হেরেছে, তাদের গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয়েছে। আর যারা জিতিয়েছে তাদের বঞ্চিত রাখা হয়েছে, যে না তোমাদের অত গুরুত্বপূর্ণ পদের প্রয়োজন নেই। এই যে যেই কর্মীরা পরিশ্রম করছে, দলকে আনার জন্য এত লড়াই, এত কিছু দিয়েছে, 98 সাল থেকে দল করেছে, তাদের মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না যে কটা লোক, কটা মানুষ তাদের মধ্যে এই পার্টির ডাইরেক্ট এদের সাথে আছে বা সঠিকভাবে এলাকায় পার্টি করতে পারছে। তাদের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এরকম কোনো বিষয় না। কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন আগে যারা অন্য রাজনৈতিক দল করেছে, 21 সালে যারা বিজেপিতে গেছে বা বিভিন্ন সময় দলকে বিপদের মধ্যে ফেলেছে, তারাই কিন্তু দলের নেতৃত্বর জায়গায় চলে আসছে। আর যারা বুক চিতিয়ে সিপিএম এর সাথে লড়াই করেছে, তাদের যেন তেন পোকানো, তাদের কনস্পিরেন্সি করে, আপনাদের বলছি না, যে কোনো ছোট ছোট চ্যানেলের মাধ্যমে তাদের বিরুদ্ধে, এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, বিভিন্ন রকম অপপ্রচার করে তাদের বিরুদ্ধে কতগুলো ভুল ভাল সংবাদ পরিবেশন করে অন্য কারোর কাছ থেকে কিছু পয়সার নিয়ে, কিছু পেমেন্ট নিয়ে তারা কিন্তু এই প্রচার ছড়িয়ে তারা এগোনোর চেষ্টা করছে। এই লোকেরাই বেশিরভাগ দল চালানোর চেষ্টা করছে। তার জন্য আমার মনে হয় যে দলের নেতৃত্ব যদি মনে করে যে এদের দিয়েই দল চালালে ঠিক হবে, এখন দল নেতৃত্বের উপর বেশ করে।
আমি যা বলবো সেটা হবে না, নেতৃত্ব যা বলে তাই বলে। মঞ্চে বলে অনেকেই যে কর্মীরাই শেষ কথা, ওটা কর্মীদের উজ্জীবিত করতে বলতে হয়, তাই বলে। কর্মীরা কি শেষ কথা? একটাও না, একটাও না। শেষ কথা নেতৃত্বই শেষ কথা, কর্মীরা শেষ কথা নয়। কর্মীদের ব্যবহার করা, এই যে যুদ্ধে যাওয়ার আগে সৈনিকদের যেমন কমান্ডার বলে দেয়, অনেক একটু চার্জ করে, খেলার সময় যেমন কোচ একটু চার্জ করে দেয়, ওই চার্জ করে দেওয়া। খেলতে হয় খেলোয়াড়দেরই, কিন্তু এখানে আমরা কয়েকবার প্রতিবাদ করেছি। এখন উচ্চ নেতৃত্ব পর্যন্ত আমাদের যোগাযোগ নেই, দৌড়াতে পারি না, যেতেও পারি না, কারণ একেবারে নিচু তলায় 98 সাল থেকে সিপিএমের মারধরকে দল করেছি। অত বড় বড় নেতাদের সাথে পরিচয় নাই, তার জন্য আমরা একটু পিছিয়েই আছি, আর ব্যাক বেঞ্চার হয়ে যাচ্ছি। ব্যাক বেঞ্চার হয়েও মমতা ব্যানার্জি সমর্থন করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মানি, ব্যাক বেঞ্চার হয়ে বসে থাকি। যেই কর্মসূচিতে ভালো লাগে যাই, যেটা ভালো লাগে না যাই না।